আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 বইটির চ্যাপ্টার 7 ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান এই নামে যে অধ্যায়টি রয়েছে সেই সম্পূর্ণ চ্যাপ্টারটি আজকে আমরা সমাধান করব। তো এই চ্যাপ্টারটি সমাধান করার জন্য আমাদেরকে মূলত তিনটি ক্যাটাগরির অঙ্ক করা শিখতে হবে। এক নম্বর যে অঙ্কটা, যে কোন কোন ব্যবধিতে ফাংশনের মান হ্রাস অথবা বৃদ্ধি ঘটে। দ্বিতীয় নম্বর হইল ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান। আর তৃতীয় নাম্বার আরো দু একটি অঙ্ক রয়েছে, যেটা হচ্ছে ইনফ্লেকশন বিন্দু নির্ণয় বা ইনফ্লেকশন পয়েন্ট। মূলত এই জায়গায় আমাদেরকে যেটা নির্ণয় করতে হয় সেটাকে বলা হয় কনকেভ আপ এন্ড কনকেভ ডাউন। তো এই তিনটি নিয়মে অঙ্ক করা যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে এই পুরো চ্যাপ্টারটিতে কোনো এক্সাম্পল আমাদের সমাধান করা কঠিন কোনো ব্যাপার হবে না। তো আজকে আমি এই তিনটা নিয়মে শেখাবো এবং পুরো অধ্যায়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই যে এক্সাম্পলটি লিখেছি সেটা আমার বই হচ্ছে এক্সাম্পল 7। আপনাদের বইয়ে এক্সাম্পলের নাম্বারটা একটু ভিন্ন থাকতে পারে, কিন্তু এই অঙ্কটা অবশ্যই আছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই নিয়মটা বোঝার জন্য এই এক্সাম্পলটা একটু সহজ, যেই কারণে আমি এক্সাম্পলটা লিখেছি। এরপরে যে এক্সাম্পলটা সলভ করব সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে বলা হয়েছে কোন কোন ব্যবধিতে f of x = 5 + 12x - x³ এই ফাংশনটা বৃদ্ধি এবং হ্রাস ঘটবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন কোন কোন ব্যবধিতে ফাংশনের হ্রাস অথবা বৃদ্ধি ঘটবে সেটা বের করার জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমি এই জায়গায় লিখে রেখেছি। প্রথমত হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের f' অর্থাৎ একবার ডেরিভেটিভ করতে হবে, একবার অন্তরীকরণ নির্ণয় করতে হবে। এরপরে হচ্ছে সন্ধি বিন্দু নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে ব্যবধিটা নির্ণয় করতে হবে, যে আমরা আসলে কয়টা ব্যবধি নিয়ে কাজ করব। এবং সব শেষে আমরা এই ফাংশনটা কোন কোন ব্যবধিতে বৃদ্ধি এবং হ্রাস ঘটছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো প্রথমে এখানে সলিউশন লিখে আমি প্রদত্ত ফাংশনটা, যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখেছি। তো শুরুতে কি বলেছে, আমরা f' নির্ণয় করব, অর্থাৎ একবার ডেরিভেটিভ করব এই ফাংশনটাকে। তো আমরা লিখতে পারি, সুতরাং f' = এই 5 হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 0 হয়ে যাবে, তাহলে এটা লেখার প্রয়োজন অনুভব করছি না। এরপর হচ্ছে +12x, 12x কে যদি অন্তরীকরণ করি তাহলে 12 থাকবে, এবং x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, যার কারণে এখানে থাকবে শুধুমাত্র 12। তারপর হচ্ছে -x³, আমরা যদি x এর সাপেক্ষে x³ কে অন্তরীকরণ করি তাহলে হবে 3x²। অন্তরীকরণের এগুলো একদমই ছোটখাটো বিষয়, আমি আশা করছি আপনারা এগুলো পারেন। তারপর আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমরা যদি কখনো নির্ণয় করি ddx of x³ ইকুয়াল হচ্ছে, এটা সূত্র হচ্ছে n × x⁻n−1। এই জায়গায় ddx of x⁻n, n হচ্ছে আমাদের 3, তাহলে 3 × x⁻n মানে যে 3 - 1 থাকবে কত, 3x পাওয়ার 3 থেকে 1 চলে গেলে 2 থাকবে। তো এই জন্য x³ কে অন্তরীকরণ করলে হয় 3x²। এগুলো খুবই প্রাথমিক লেভেলের অন্তরীকরণ। তাহলে আমরা এই কাজটা করলাম। এখন যে কাজটা করতে হবে, দ্বিতীয় নম্বরে সন্ধি বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে সন্ধি বিন্দু নির্ণয় করার জন্য একটা শর্ত আছে। এই চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে, যে উপপাদ্যের নাম হচ্ছে নেসেসারি কন্ডিশন ফর এক্সিস্টেন্স ম্যাক্সিমাম ভ্যালু এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। অর্থাৎ একটি ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত, এই নামে যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট না, যেই কারণে আজকে আমি করাচ্ছি না, যদি প্রয়োজন পড়ে আমি সেটা করিয়ে দিব। তো সেই উপপাদ্যে বলা ছিল, যদি কোনো বিন্দুতে বা কোনো একটা জায়গায় ফাংশনের হ্রাস এবং বৃদ্ধি ঘটে, যদি বৃদ্ধি ঘটে সেই ক্ষেত্রে f'(x = 0 হয়, f'(x = 0 হয়। সেই শর্ত মতে আমরা এখানে লিখতে পারি, যে শর্ত মতে f'(x = 0। এখন f'(x) সমান কত, এই যে 12 - 3x², তাহলে আমরা এটা সমান 0 লিখব। এখান থেকে যদি আমরা মাইনাসের 3 কমন নেই তাহলে x² হয়ে যাবে প্লাসের, আর এখানে থাকবে -4 ইকুয়াল হবে 0। এখন -3 কে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে সেটা 0 হয়ে যাবে। আর 4 কে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার দিলাম। তো এরপরের লাইন হবে কি, এই 3 কে ওই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে, তাহলে a² - b² সমান হবে যে x + 2, আরেকবার হবে x - 2 = 0। সুতরাং x এর যে বিন্দুটা আমরা পাবো সেটা হচ্ছে, একবার হবে এই যে -2, আরেকবার হবে কি +2। কারণ x + 2 = 0 হবে, তাহলে x = -2 হবে, আর x - 2 = 0 হইলে x = +2 হবে।
তাহলে আমরা এই দুইটা বিন্দু পেয়েছি, এই যে দুইটা বিন্দু পাইলাম একটা ফাংশনের ডেরিভেটিভ থেকে, সেটাকেই বলা হয় সন্ধি বিন্দু। তাহলে আমরা সন্ধি বিন্দু নির্ণয় করলাম। এখন আমরা ব্যবধি নির্ণয় করতে পারবো। এই যে আমরা দুইটা বিন্দু পেয়েছি x এর জন্য, সেই ক্ষেত্রে আমরা আসলে কি কি ব্যবধি পাবো সেটা এখন আমি লিখছি। এই দুইটা বিন্দু পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে তিনটা ব্যবধিতে বিভক্ত করবে। সেটা কিভাবে আমি লিখছি এখানে x ইকুয়াল -2, 2 বিন্দুগুলি সকল বাস্তব সংখ্যাকে যে ব্যবধিগুলোতে বিভক্ত করবে সেটা আমি লিখছি। দেখুন প্রথমে আছে -2, মানে x এর মান হচ্ছে -2, তার মানে এর আগে যতগুলো মান আছে সেটাকে আমরা লিখতে পারি কি -ইনফিনিটি থেকে x টা বড় এবং সেটা -2 থেকে ছোট, মানে x এর ভ্যালুটা হচ্ছে -2 এর আগ পর্যন্ত। -2 আগ পর্যন্ত আমরা কি লিখতে পারি ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, এটা হচ্ছে একটা ব্যবধি। আরেকটা ব্যবধি আমরা লিখতে পারবো -2 থেকে +2 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত, এটা আরেকটা ব্যবধি আসবে। এবং এই 2 থেকে যে সব বড় নাম্বারগুলো আছে সেটাও এই ব্যবধির অন্তর্ভুক্ত হবে। তাহলে লিখতে পারবো এবং এই 2 থেকে x বড় এবং প্লাসের ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই যে দুইটা বিন্দু সকল বাস্তব সংখ্যাকে এই তিনটা ব্যবধিতে বিভক্ত করে। একটা হচ্ছে x এর মান -2, মানে কি -2 এর চেয়ে ছোট সকল সংখ্যা ইনফিনিটি থেকে -2 পর্যন্ত। যেহেতু এই জায়গায় দুইটা বিন্দু আছে, তার মানে আরেকটা ব্যবধি হবে -2 থেকে +2 পর্যন্ত, আরেকটা ব্যবধি হবে +2 থেকে একদম প্লাসের ইনফিনিটি পর্যন্ত। এই তিনটা ব্যবধিতে মূলত এই দুইটা বিন্দু পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে বিভক্ত করে ফেলে। এই যে আমরা তিনটা ব্যবধি পেয়েছি, এখন এই তিনটা ব্যবধিতে আমরা ফাংশনটির বৃদ্ধি ও হ্রাস নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখছি, এখন এই যে প্রথম ব্যবধিটা আছে, আমরা সর্বপ্রথম এই প্রথম ব্যবধিটাকে নিয়ে কাজ করব। তাহলে মাইনাসের ইনফিনিটি লেস দেন x লেস দেন এই যে -2, এই ব্যবধিতে তো ইনফিনিটি থেকে এই -2 পর্যন্ত যদি এই জায়গায় আমি একটা লেখচিত্র অঙ্কন করি, এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে -1 -2 এইভাবে যাইতে থাকবে, কিন্তু ডট 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 হয়ে কি ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি। আর এদিকে হবে +1 2 +3 এইভাবে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে মূলত এই ব্যবধির লেখচিত্র। তো আমরা প্রথম ব্যবধিটা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে ইনফিনিটি থেকে -2 পর্যন্ত। মানে যে ইনফিনিটি থেকে এই যে -2 পর্যন্ত এর ভিতরের সংখ্যাগুলো, তো -2 আর ইনফিনিটি এর ভিতরের যে কোনো একটা সংখ্যা আমরা f' এ বসাবো। বসানোর পর সেটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা বুঝবো যে এই ফাংশনটা এই ব্যবধিতে হ্রাস পায়, আর যদি 0 থেকে বড় হয় তাহলে বুঝবো এই ব্যবধিতে বৃদ্ধি পায়। তাহলে চলুন আমরা এই কাজটা শেষ করি। তো এই ব্যবধিতে এই যে ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, ইনফিনিটি থেকে -2 এর ভিতরের একটা সংখ্যা অবশ্যই -3 আছে, তাহলে আমরা -3 বসাবো। কোথায় বসাবো? f' এ বসাবো। এই জায়গায় আছে 12, তাহলে 12 - 3 ইনটু আমরা এখানে x এর মানটা বসাচ্ছি -3, তাহলে x স্কয়ার, তার মানে কি হবে -3 তার উপরে স্কয়ার। এটাকে কাজ করলে কি হবে 3 3 এ 9, 3 9 27, তাহলে 12 - 27 সমান কিন্তু আসে -19। এই যে -19 ভ্যালুটা আসছে, এটা কিন্তু অবশ্যই 0 থেকে ছোট। তার মানে আমরা এই জায়গায় লিখতে পারি যে এত ব্যবধিতে f' less than 0। আমি যে এই সবটাই জায়গায় দেখানোর প্রয়োজন নাই, আমি জাস্ট এখানে একটু রাফ করে বলে দিয়েছি যে এই ব্যবধিতে f' 0 থেকে ছোট। যেহেতু এই ব্যবধিতে এই f' 0 থেকে ছোট, তার মানে এই ব্যবধিতে এই ফাংশনটা হ্রাস পায়। ঠিক আছে, সুতরাং এই জায়গায় লিখবো। এখন আমরা দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে কাজ করব। প্রথম ব্যবধির ক্ষেত্রে কাজ কমপ্লিট, এখন সেকেন্ড ব্যবধি। তো আবার -2 থেকে +2 পর্যন্ত এই ব্যবধিতে কি আসবে আমরা সেটা দেখব। এই ব্যবধিতে f' এর মানটা 0 থেকে ছোট হবে নাকি বড় হবে সেটা দেখছি। তাহলে -2 থেকে +2, এই যে -2 থেকে এই যে এই +2 এই পর্যন্ত, এর মাঝখানে আমরা যে কোনো একটা সংখ্যা নিব। আমরা এখানে 0 নিলাম। যদি 0 নেই তাহলে f' টা কি হবে, x এর জায়গায় 0 বসালে এই সবটা 0 হয়ে যাবে, তার মানে থাকবে কত 12। তার মানে কি এটা 0 থেকে অবশ্যই বড়, 12 0 থেকে
অবশ্যই বড়, তার মানে f প্রাইম অফ x 0 থেকে বড়। যেহেতু f প্রাইম অফ x 0 থেকে বড়, তার মানে এই ব্যবধিতে f অফ x ফাংশনটি বৃদ্ধি পাবে। তার মানে এই ব্যবধিটাও শেষ করেছি। এখন আমরা থার্ড ব্যবধিটা দেখব যে এটা কি হয়। তো সবশেষে লিখছি আবার 2 লেস দেন x লেস দেন ইনফিনিটি ব্যবধিতে f প্রাইম অফ x, এটা কি 0 থেকে বড় হবে নাকি ছোট হবে সেটা বের করতে হবে। কোন পর্যন্ত বলেছি? 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত এর মাঝখানে আমরা যে কোনো সংখ্যা নেব। আমরা সেই সংখ্যাটাকে যদি 3 নেই তাহলে কি হবে? 3 নিলে আমরা এই জায়গায় মানটা বসাবো, x এর জায়গায় 3 বসাবো। 3 বসালে 3 স্কয়ার মানে 9 হবে। 9 এর সাথে 3 গুণ করে 27 হবে। তাহলে প্লাসের 12 থেকে মাইনাসের 27 বাদ দিলে কিন্তু এই মাইনাসের 19 থাকবে, এই মাইনাসের 19 থাকবে। তার মানে যেহেতু মাইনাসের 19 আসছে, f প্রাইম অফ x 0 থেকে ছোট। যেহেতু f প্রাইম অফ x 0 থেকে ছোট, তাহলে কি হবে বলুন তো? অবশ্যই ফাংশনটি এই ব্যবধিতে হ্রাস পাবে। তো এই কথাটা লিখছি। সুতরাং এই যে কাজটা সম্পন্ন করলাম, এটাই হচ্ছে एग्जांपल 7 এর आंसर। তো পুরো কাজটা কি করেছি আমি আবার একবার বলছি যে কোন কোন ব্যবধিতে f অফ x এই ফাংশনটি বৃদ্ধি ও হ্রাস পায় তা নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে f প্রাইম অফ x নির্ণয় করতে হবে, তারপর সন্ধি বিন্দু নির্ণয় করতে হবে, তারপর ব্যবধি নির্ণয় করতে হবে, তারপরে আমরা সবশেষে বৃদ্ধি এবং হ্রাস নির্ণয় করতে পারবো। তো প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখে আমরা f প্রাইম অফ x নির্ণয় করেছি। ফাংশনে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হতে আমরা পাই যদি ফাংশনের হ্রাস এবং বৃদ্ধি ঘটে, সেই ক্ষেত্রে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান যদি থাকে তাহলে f প্রাইম অফ x ইকুয়াল 0 হবে। সেই কারণে আমরা লিখতে পারি যে f প্রাইম অফ x ইকুয়াল 0, অর্থাৎ এই যে এটা ইকুয়াল 0। এখান থেকে আমরা x এর দুটো মান পেয়েছি, এই যে x এর দুটো বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দুকে বলা হচ্ছে কি সন্ধি বিন্দু, যেটা যে এই জায়গায় আমি লিখেছিলাম। এরপরে ব্যবধি নির্ণয়। যেহেতু আমরা দুইটা বিন্দু পেয়েছি, দুইটা বিন্দুর জন্য আমরা সব সময় তিনটা ব্যবধি পাবো। যেহেতু এই জায়গায় দুইটা বিন্দু পেয়েছি, একটা হচ্ছে -2 থেকে 2 আর একটা হচ্ছে +2, তার মানে -2 থেকে -ইনফিনিটি পর্যন্ত একটা, তারপর -2 থেকে এই +2 পর্যন্ত একটা, আরেকটা হচ্ছে +2 থেকে +ইনফিনিটি পর্যন্ত। এই তিনটা ব্যবধিতে এই বিন্দুগুলো পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে বিভক্ত করে। যেহেতু তিনটা ব্যবধি পেয়েছি, এখন প্রথম ব্যবধি নিয়ে কাজ করেছি। প্রথম ব্যবধিতে -ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা যদি আমরা এই f প্রাইম অফ x এ বসিয়ে দিই, বসানোর পরে সেই মানটা যদি 0 থেকে ছোট আসে, তাহলে আমরা বলতে পারবো যে এই ব্যবধিতে এই ফাংশনটা হ্রাস পাবে। তো 0 থেকে ছোট আসছে আমরা জায়গায় রাফ করে দেখেছিলাম। তারপর সেকেন্ড ব্যবধিতে আমরা সেম কাজটা করেছি যে -2 থেকে +2 পর্যন্ত, এর ভিতরে যে কোনো একটা মান যদি আমরা f প্রাইম অফ x এ বসাই, তারপর যদি আমরা সেই মানটা 0 থেকে বড় পাই, দ্যাট মিন্স এই ব্যবধিতে এই ফাংশনটা বৃদ্ধি পাবে। তো সবশেষ ব্যবধিতে যে ব্যবধিটা আছে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই ব্যবধির যে কোনো একটা মান নিয়ে যদি আমরা f প্রাইম অফ x এ বসাই, তারপর যে মানটা আসবে সেই মানটা 0 থেকে ছোট হলে এই ব্যবধিতে এই ফাংশনটা হ্রাস ঘটবে। এইটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো আশা করছি एग्जांपल 7টা আপনারা বুঝতে পেরেছেন। এখন গুরুত্বপূর্ণ একটা एग्जांपल যেটা পরীক্ষায় এসেছে সম্ভবত 2017 সালে, एग्जांपल নাম্বার 11, সেটা এখন সলভ করছি। তো एग्जांपल 11 এও একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের যেসব ব্যবধিতে বৃদ্ধি এবং হ্রাস পায় সেগুলো নির্ণয় করতে হবে এবং ফাংশনটার লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান আলোচনা করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমি প্রদত্ত ফাংশনটি লিখেছি। তো এই ফাংশনের শুরুতে যে কাজটা করতে হবে, আমাদেরকে f প্রাইম অফ x নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লিখছি, সুতরাং f প্রাইম অফ x এর মানে কিন্তু একবার অন্তরীকরণ। তাহলে x কিউব কে অন্তরীকরণ করলে হবে কি 3x স্কয়ার মাইনাস 6x স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 12x প্লাস এটা হবে 9 আর 5 কে অন্তরীকরণ করলে 0 হবে। তো আমরা f প্রাইম অফ x ইকুয়াল এটা পেয়েছি। তো আমরা জানি যে শর্ত মতে আমরা যদি কোনো ব্যবধিতে একটা ফাংশনের মানে হ্রাস এবং বৃদ্ধি ঘটে, তাহলে সেটার প্রয়োজনীয় শর্ত মতে আমরা লিখতে পারি f প্রাইম অফ x ইকুয়াল সবসময় 0 হয়। তার মানে যে এটা সমান 0 হবে। f প্রাইম অফ x হচ্ছে 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল 0। আমরা এখান থেকে 3টাকে কমন নিলে থাকবে কি x স্কয়ার, এখানে থাকবে মাইনাসের 4x আর থাকবে প্লাসের 3 ইকুয়াল 0। এই 3 কে ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে এই 3টাও 0 হয়ে যাবে। তাহলে মানে এই 3টা লেখার প্রয়োজন না। এখন আমরা মিডল টার্ম করব। যদি এটাকে মিডল টার্ম করি তাহলে এটা এরকম হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাসের x প্লাসের 3 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা x টাকে কমন নেই তাহলে x মাইনাস 3, এখান থেকে মাইনাসের 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং একটা হলো x মাইনাস 1 আর একটা হলো x মাইনাস 3 ইকুয়াল 0। তার মানে কি আমরা x এর দুইটা বিন্দু পেলাম, একটা হলো x এর মান আসবে 1 আর একটা আসবে x এর মান 3। এই যে আমরা মানটা পেয়েছি,
এটাই হচ্ছে আমাদের সন্ধি বিন্দু। তো আমরা দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হয় সেই কাজটা আমরা করে ফেলেছি। এখন আমরা এই যে এই বিন্দুগুলোর জন্য আমরা ব্যবধিগুলো নির্ণয় করব। তাহলে এই জায়গায় লিখছি যে এখানে x ইকুয়াল 1 3 বিন্দুগুলো সকল বাস্তব সংখ্যাকে যে তিনটা ব্যবধিতে বিভক্ত করে সেটা লিখছি। যে তিনটা ব্যবধিতে বিভক্ত করবে সেটা হচ্ছে ইনফিনিটি থেকে x লেস দেন 1, যে এই 1 পর্যন্ত একটা ব্যবধি। আরেকটা ব্যবধি হবে এই যে 1 থেকে এই 3 পর্যন্ত, আরেকটা ব্যবধি হবে 3 থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে মাইনাসের ইনফিনিটি। ঠিক আছে, এই যে আমরা ব্যবধিটা পাইলাম এটার একটা লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে 0 1 2 3 এইভাবে হবে ইনফিনিটি পর্যন্ত। সেম এদিকে মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3 এইভাবে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রথম যে ব্যবধিটা, তাহলে এই যে এত এত এবং এই ব্যবধিতে বিভক্ত করে। তো এখন আমরা আগের অঙ্কের মতো দেখব যে প্রথম ব্যবধি, দ্বিতীয় ব্যবধি এবং তৃতীয় ব্যবধিতে f প্রাইম অফ x এর মান কত আসে। যদি 0 থেকে ছোট আসে তাহলে ফাংশনটা হ্রাস পাবে, যদি 0 থেকে বড় আসে তাহলে ফাংশনটা বৃদ্ধি পাবে। তাহলে সেই কাজটা এখন আমরা করছি যে এখানে মাইনাস ইনফিনিটি থেকে 1 এত ব্যবধিতে f প্রাইম অফ x, এটা 0 থেকে কি হবে সেটা আমরা দেখব। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাসের 1 পর্যন্ত, এর মাঝখানে আমরা 0 একটা সংখ্যা নিই। এই যে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের 1 পর্যন্ত, এই পর্যন্ত যদি হয় তাহলে কিন্তু আমরা 0 বসায় দেখতে পারি। তো এখানে যদি আমরা 0 বসাই, প্রথমটা 0 হয়ে যাবে, দ্বিতীয়টা 0 হয়ে যাবে, তার মানে f প্রাইম অফ x সমান প্লাসের 9 থাকবে। আপনারা একটু খেয়াল করবেন, আমি কিন্তু একটু দ্রুত বলছি কারণ এগুলো সিম্পল ক্যালকুলেশন, অনার্সের স্টুডেন্ট হিসেবে এগুলো খুব দ্রুত করে ফেলতে পারতে হবে। তাহলে এখানে থাকে প্লাসের 9, আর প্লাসের 9 অবশ্যই 0 থেকে বড়, তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং এই ব্যবধিতে f অফ x ফাংশনটি বৃদ্ধি পাবে। আমি এই পাশে বাকি অংশটুকু সমাধান করে দিচ্ছি। এখন আমরা সেকেন্ড ব্যবধির জন্য দেখব। তাহলে প্রথম ব্যবধি শেষ, সেকেন্ড যে ব্যবধিটা আছে সেটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এই ব্যবধিতে f প্রাইম অফ x এর মানটা কি আসে আমরা দেখব। তো f প্রাইম অফ x 0 থেকে বড় হবে নাকি ছোট হবে? 1 থেকে 3 পর্যন্ত, যে প্লাসের 1 থেকে 3 পর্যন্ত, তাহলে আমরা এই 2 নিয়ে চিন্তা করতে পারি। যদি এই জায়গায় 2 বসাই, আমি একটু করে দেখাচ্ছি, 3x স্কয়ার, তার মানে 3 ইনটু x এর জায়গায় 2 বসালে 2 রুট স্কয়ার, তার মানে এটা হয়ে যাবে কত 4 মাইনাস 12, এর সাথে যদি আমরা 2 বসাই তাহলে 12 2 করে 24, এখানে 24 লিখতে পারি, 3 4 12, এটাকে 12 লিখতে পারি, আর হচ্ছে প্লাসের 9। তো 12 আর 9 যোগ করলে হবে কত 21, 21 থেকে মাইনাসের 24 বাদ দিলে থাকবে কিন্তু মাইনাসের 3। এই যে আমরা মাইনাসের 3 পাইলাম, এই মাইনাসের 3 অবশ্যই কি 0 থেকে ছোট, যেহেতু 0 থেকে ছোট হয়েছে সুতরাং এই ব্যবধিতে f অফ x ফাংশনটি হ্রাস পাবে। এখন আমরা সব শেষে যে ব্যবধিটা দেখব সেটা 3 লেস দেন x লেস দেন ইনফিনিটি ব্যবধিতে f প্রাইম অফ x কি হবে। তাহলে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা আমরা নিতে পারি। আমরা ধরলাম 4 নিয়েছি, যদি 4 নেই তাহলে এখানে কত হবে, এই যে 3 আছে, 3 ইনটু 4 এর উপর স্কয়ার করলে হবে কত, 4 4 16। আচ্ছা, 12 সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 12 হবে 48, এইটা, আর হচ্ছে প্লাসের 9। এখন 3 16 কিন্তু 48, তার মানে এখানেও 48 প্লাসের মাইনাসে চলে যাবে, থাকবে কত প্লাসের 9, আর প্লাসের 9 অবশ্যই 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় হচ্ছে f প্রাইম অফ x এর মানটা, সেই কারণে আমরা লিখতে পারি সুতরাং এই ব্যবধিতে f অফ x ফাংশনটি বৃদ্ধি পায়। তাহলে আমরা যে সকল ব্যবধিতে এই যে এই ফাংশনটি হ্রাস এবং বৃদ্ধি পায় সেই সকল ব্যবধি আমরা নির্ণয় করে ফেলেছি, তার মানে আমাদের এই প্রথম কাজটুকু শেষ হয়েছে। এখন সবশেষে আরেকটা কাজ করতে বলেছে, ফাংশনটির গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান আলোচনা করো। এই ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝতে হবে, একটু মনোযোগ দিবেন, আমরা কিন্তু বুঝবেন না। দেখেন, আমরা যখন বলেছি যে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের 1 এই ব্যবধিতে ফাংশনের মানটা কি পায়, বৃদ্ধি পায়। তো আমি যদি এটা মুছে দিলাম, তো এটা মুছে এখানে যদি একটা ফাংশন এরকম যদি অঙ্কন করি, যে মাইনাসের ইনফিনিটি থেকে যখন 1 হচ্ছে তখন ফাংশনটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি ধরলাম যে মাইনাসের ইনফিনিটি থেকে একটা মান, একটা ফাংশন এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর এটা হচ্ছে 1 পর্যন্ত, মানে ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। আবার যখন 1 থেকে বড় হচ্ছে 3 হচ্ছে তখন এই ব্যবধিতে, এই যে এই ব্যবধিতে ফাংশনটা কিন্তু হ্রাস পাচ্ছে, যে জায়গায় হ্রাস পাচ্ছে।
তার মানে যখনই 1 থেকে বড় হয়ে যাচ্ছে মানে 3 এর দিকে যাচ্ছে তখন সেটা হ্রাস পাওয়া মানে কি সেটা তখন নিচ দিকে চলে আসবে। আচ্ছা, যখন আবার পরবর্তী ব্যবধি 3 থেকে বৃদ্ধি পাচ্ছে মানে 3 থেকে এই যে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, সেইখানে কিন্তু আবার এই ফাংশনটা বৃদ্ধি পায়, মানে 3 এর পরে আবার এই ফাংশনটা কি হয়, বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পাইলো তার মানে কি, যখন 1 থেকে মানে মাইনাসের ইনফিনিটি থেকে 1 পর্যন্ত গিয়েছে তখন বৃদ্ধি পেয়েছে, আর 1 থেকে 3 পর্যন্ত এসেছে তখন কমেছে। তার মানে কি, যখন বৃদ্ধি পেয়েছে এই বিন্দুটা হচ্ছে 1, আর যখন কমেছে 3 পর্যন্ত এসে কমেছে, আবার 3 এর পর থেকে 3 থেকে ইনফিনিটি ব্যবধিতে f অফ x ফাংশনটি বৃদ্ধি পেয়েছে, মানে 3 এর পর থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে সবচেয়ে কমেছে কোন জায়গায়, অবশ্যই এই 3 বিন্দুতে কমেছে। আমি আবারও বলছি, মাইনাসের ইনফিনিটি থেকে যখন 1 তখন ফাংশনটা বৃদ্ধি পায়। আমি ধরছি মাইনাসের ইনফিনিটি থেকে একটা ফাংশন যাচ্ছে, তখন 1 এর দিকে যখন যাচ্ছে তখন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এই যে 1, এই 1 কিন্তু খেয়াল রাখতে হবে। আবার যখন 1 থেকে 3 এর দিকে যাচ্ছে মানে 1 এর থেকে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট, তখন আবার হ্রাস পাচ্ছে। আচ্ছা, তাহলে এখানেও এই 3 খেয়াল রাখতে হবে। পরের ব্যবধিতে যখন 3 থেকে ইনফিনিটির দিকে যাচ্ছে তখন আবার বৃদ্ধি পাচ্ছে। তার মানে হ্রাস পাইলো কোন জায়গায়, 3 এর জায়গায়, বৃদ্ধি পাইলো কোন জায়গায়, 1 এর জায়গায়। তার মানে এই জায়গায় সর্বোচ্চ আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে x ইকুয়াল 1 এর জন্য, আর সর্বনিম্ন যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে x ইকুয়াল 3 এর জন্য। বইয়ে এই ব্যাপারটা একটু সুন্দর করে লেখা আছে, এখন আমি এইখানে লিখে এই অঙ্কটা শেষ করছি। তাহলে এই কথাটা এখানে লিখছি যে মাইনাস ইনফিনিটি থেকে 1 ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়, এবং 1 থেকে যখন 3 এর দিকে যাচ্ছে এই যে এই ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়। তার মানে 1 বিন্দুতে সর্বোচ্চ হবে, সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটির সবচেয়ে বড় মান আছে যেহেতু বৃদ্ধি পায়, মানে ফাংশনটির গরিষ্ঠ মান আছে। তাহলে x ইকুয়াল 1 বিন্দুতে যদি ফাংশনটির গরিষ্ঠ মান থাকে, আমরা এই যে এই ফাংশন যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে আমরা x এই যে x এর জায়গায় 1 বসাবো। আমাদেরকে সব সময় যদি লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বের করতে হয় তাহলে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাতে আমাদের মানগুলো বসাইতে হবে। তার মানে f অফ 1 বসাবো, আমরা যে x এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। যদি 1 বসাই তাহলে যে x এর পরিবর্তে 1 বসাইলে 1 এর উপর হবে কিউব মাইনাস 6 ইনটু x এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে 1 এর উপরে স্কয়ার প্লাস 9 ইনটু 1 প্লাস এর 5। এটাকে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, আমি এই যে এই পাশে লিখে দিচ্ছি, 1 কে কিউব করলে 1 হবে, মাইনাস এর 6 হবে, প্লাস এর 9 হবে, প্লাস এর 5 হবে। যদি আমরা যোগ বিয়োগ করি 9 আর 1 10 আর 5 15, 15 থেকে মাইনাসের 6 চলে গেলে থাকবে কিন্তু প্লাস এর 9। এই যে আমরা এই 9 পেয়েছি, এটাই হচ্ছে এই ফাংশনের গরিষ্ঠ মান, সর্বোচ্চ মান, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখানে আনসার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা আনসার। এখন আমরা লঘিষ্ঠ মান বের করব। তাহলে লঘিষ্ঠ মান বের করার জন্য আবার এখানে লিখব যে দ্বিতীয় ব্যবধি থেকে তৃতীয় ব্যবধি, আবার 1 লেস দেন x লেস দেন 3 ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়, এবং যে 3 লেস দেন x লেস দেন ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়। যেহেতু এই ব্যবধিতে বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং x ইকুয়াল 3 বিন্দুতে ফাংশনটির লঘিষ্ঠ মান পাওয়া যাবে। এটা কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আমি একটু আগে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে x ইকুয়াল 3 আমরা এই ফাংশনটাতে বসাবো, f অফ 3, x এর পরিবর্তে 3 বসাইলে এটা হবে কি 3 কিউব, এই যে এই জায়গায় 3 কিউব মাইনাস এর 6 ইনটু 3 এর উপরে স্কয়ার প্লাস এর 9 ইনটু 3 আর এটা হচ্ছে প্লাস এর 5 ইকুয়াল এটা হবে 27, তারপরে হবে মাইনাস 3 3 9 6 9 54 54 প্লাস 3 9 27 প্লাস এর 5। তো এখানে কত আসবে, প্লাসের 27 প্লাসের 27 প্লাসের 54, এগুলো চলে যাবে, থাকবে শুধুমাত্র প্লাসের 5। এই যে 5 পাইলাম, এটা হচ্ছে এই ফাংশনের লঘিষ্ঠ মান, এটা হচ্ছে आंसर। মানে সর্বোচ্চ মানটা কত এসেছে 9 আর সর্বনিম্ন মানটা এসেছে 5। আশা করছি এই অঙ্কটিও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল ব্যবধি বিষয়ক এই অধ্যায়ের দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ব্যবধি, কোন কোন ব্যবধিতে ফাংশন হ্রাস এবং বৃদ্ধি পায়। তো এখন আমরা ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে এরকম দুইটা গুরুত্বপূর্ণ एग्जांपल সলভ করব। যে অঙ্কটা লিখেছি 21, এটার যে ফাংশনটা দেওয়া আছে, একটু আগে যে एग्जांपलটা করেছিলাম एग्जांपल 11, সেই ফাংশন আর এই ফাংশনটা কিন্তু সেম থাকলেও আগের অঙ্কে বলা হয়েছিল কোন কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাস বৃদ্ধি করবে, তারপর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বের করতে বলা হয়েছিল।
আর এখনের যে অঙ্ক, এখানে কোনো ব্যবধি টেবধি নেই, সরাসরি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বের করতে হবে। যদি এরকম কখনো বলা থাকে একটা ফাংশন আর জাস্ট বললো যে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বের করো, তখন আমরা যে এই পদ্ধতিতে করব, প্রথমে এফ প্রাইম অফ এক্স নির্ণয় করবো, মানে একবার অন্তরীকরণ করব, তারপর আবার অন্তরীকরণ করব, তারপরে আমরা সন্ধিবিন্দু নির্ণয় করব, সবশেষে আমরা সন্ধিবিন্দুতে দেখব যে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালুটা 0 থেকে কত আসে। যদি 0 থেকে ছোট আসে, আবার বলছি, সন্ধিবিন্দু যেগুলো পাবো আমরা সেখান থেকে যে বিন্দুটা নিয়ে চেক করব সেটা হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্স এ। আর এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে গরিষ্ঠ মান, 0 থেকে ছোট হলে মান বড় থাকবে, গরিষ্ঠ মান থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, সর্বোচ্চ মান থাকবে, বৃহত্তম মান থাকবে। আর যদি এফ ডাবল প্রাইম অফ এক্স 0 থেকে বড় হয়, 0 থেকে যদি এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান বড় হয় তাহলে ছোট মান থাকবে, ক্ষুদ্রতম মান থাকবে, মিনিমাম ভ্যালু থাকবে, সবগুলো সমার্থক শব্দ। আচ্ছা, তাহলে আমরা এখন এক্সাম্পলটা সলভ করা শুরু করি। ফাংশনটা দেওয়া আছে এটা, সুতরাং আমরা শুরুতেই একবার অন্তরীকরণ করব, মানে এফ প্রাইম অফ এক্স যদি নির্ণয় করি তাহলে এটা হয়ে যাবে কি 3x², এটা হবে মাইনাসের 12x, এটা হবে প্লাসের 9। এবং আমরা যদি আবার এটাকে অন্তরীকরণ করি, মানে দুইবার অন্তরীকরণ করি, তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল এটা হয়ে যাবে 6x, এটা হয়ে যাবে 12। আর 9 তো একটা ধ্রুবক সংখ্যা, এটাকে অন্তরীকরণ করলে সেটা হয়ে যাবে কি 0। আচ্ছা, তাহলে আমরা এফ প্রাইম অফ এক্স পাইলাম আর এফ ডাবল প্রাইম অফ এক্স পাইলাম। এখন আমাদেরকে সন্ধিবিন্দু নির্ণয় করতে হবে। সন্ধিবিন্দু নির্ণয়ের আমাদের একটা পদ্ধতি আগেরটার মতোই, যে আমরা একটি ফাংশনে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ বিদ্যমান থাকার যে প্রয়োজনীয় শর্ত, সেই প্রয়োজনীয় শর্তে যে উপপাদ্য সেখান থেকে আমরা পেয়েছিলাম যে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল 0 হয়। তাহলে এটা আমরা এখানে লিখছি, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হতে পারি এফ প্রাইম অফ এক্স ইকুয়াল 0 হবে। তাহলে এফ প্রাইম অফ এক্স কি আছে সেটা লিখছি, 3x² মাইনাসের 12x প্লাসের 9, এটা ইকুয়াল 0। এখন আমরা এই জায়গা থেকে 3 কমন নিতে পারি, 3 কমন নিলে এখানে থাকবে x² মাইনাস 4x প্লাসের 3 ইকুয়াল 0। 3টাকে ওই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণটা আপনারা করে নেবেন। এখানে যে ভ্যালুটা আসে সেটা হলো x মাইনাস 1, আরটা হচ্ছে x মাইনাস 3, এটা ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল হচ্ছে 1 আর এটা হচ্ছে 3। ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে, আমরা দুইটা কাজ অলরেডি করে ফেলেছি, তিনটা কাজ করেছি, যে এই তিনটা। ঠিক আছে, আমরা সন্ধিবিন্দু পেয়েছি, এই যে x ইকুয়াল 1 3, এটা হচ্ছে সন্ধিবিন্দু। এখন সন্ধিবিন্দুতে আমরা f ডাবল প্রাইম অফ x এটা চেক করব। চেক করে আমরা যা পাবো, যদি 0 থেকে ছোট পাই তাহলে গরিষ্ঠ মান, 0 থেকে বড় পাইলে লঘিষ্ঠ মান। তাহলে আমরা এই কাজটাই করছি। আমরা প্রথম বিন্দুটা চেক করছি, যে x ইকুয়াল 1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এটা কত আসে আমরা আলাদা রাফ করে তারপরে এই জায়গায় শুধু দেখিয়ে দেব। তাহলে f ডাবল প্রাইম অফ x ছিল কি, যে 6x মাইনাস 12। আমরা x এর পরিবর্তে 1 বসাচ্ছি, তাহলে এখানে 1 হবে। এটার ভ্যালু কত আসবে, মাইনাসের 6। এই যে মাইনাসের 6 আসছে, এটা তো 0 থেকে ছোট, তাই না? তাহলে আমরা লিখছি লেস দেন 0। ঠিক আছে, যে x ইকুয়াল 1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x লেস দেন 0। যেহেতু লেস দেন 0 হয়েছে, তাহলে আমরা লিখতে পারি, এখানে বলেছিলাম 0 থেকে ছোট হলে গরিষ্ঠ মান থাকবে। সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। কোন ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান? যে ফাংশনটা দেওয়া আছে। তাহলে আমরা যে x ইকুয়াল 1, এই 1 যে ফাংশনটা দেওয়া আছে সেটাতেই কিন্তু বসাইতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লিখছি, সুতরাং গরিষ্ঠ মান f অফ 1, আমরা 1 বসাবো। কোনটাতে বসাবো? আবারও বলছি, যে ফাংশনটা দেওয়া আছে সেটাতে। তাহলে এটা ইকুয়াল, আমরা যদি x এর জায়গায় 1 বসাই তাহলে 1 এর উপর কিউব, তার মানে 1 হবে, মাইনাস 6 এর সাথে x 1 এর উপরে স্কয়ার, তার মানে 6ই আসবে, প্লাস 9 ইনটু 1, এটা 9 হয়ে যাবে। তাহলে ইকুয়াল এটার ভ্যালুটা কত আসবে, 9। এখানে একটু মিস্টেক হয়েছিল, এটা একটু কারেকশন করে নিতে হচ্ছে, আমি দুঃখিত। এই যে 9x এর পরে এখানে আরেকটা 5 ছিল, প্লাসের 5, তার মানে এই যে এখানে একটা প্লাসের 5 থাকবে, বাকিটা কোনো পরিবর্তন হবে না, কারণ একবার অন্তরীকরণ করলে এই 5 তো ধ্রুবক, তখন এই জায়গায় 0 হয়ে যাবে, এটা এই জায়গায় থাকবে না। তার মানে আমাদেরকে যে এই জায়গায় একটা 5 থেকে যাবে। আমি আবারও বলছি, এখানে একটু মিস্টেক ছিল, এই যে 9x এর পরে আসলে আরেকটা প্লাসের 5 ছিল, এই যে 9x এর সাথে হচ্ছে প্লাসের 5, এটা ছিল। যেহেতু প্লাসের 5, যে এখানে প্লাসের 5 হবে, আর কোনোটাতে কোনো ভুল হবে না, কারণ অন্তরীকরণ করার পর তো আসলে 5টা 0 হয়ে যাবে।
তাহলে এখানে 5, এখন থেকে এটার ভ্যালুটা কত আসবে, যে 9 আর 1 10 আর 5 15, 15 থেকে 6 চলে গেলে মাইনাসের 9 থাকবে, 15 থেকে 6 চলে গেলে প্লাসের 9 থাকবে। এই যে 9 পাইলাম, এটা হচ্ছে একটা আনসার, এটাই হচ্ছে এই ফাংশনের গরিষ্ঠ মান। ঠিক আছে, এখন আমরা এই যে আরেকটা যে বিন্দু আছে এই বিন্দুটাতে চেক করব যে x ইকুয়াল 3 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x, এটা 0 থেকে বড় আসবে নাকি ছোট আসবে দেখব। তাহলে 3, আমরা এই যে ডাবল প্রাইমের জায়গায় 3 বসাবো, তাহলে 3 এর জায়গায় যদি 3 বসাই, x এর জায়গায় 3 6 18, 18 থেকে 12 চলে গেলে থাকবে কত, প্লাসের 6। যদি প্লাসের 6 হয় তার মানে কি এটা 0 থেকে বড়, আর 0 থেকে বড় হওয়া মানেই কিন্তু ওই ফাংশনের লঘিষ্ঠ মান থাকবে, মানে ছোট মান থাকবে। তাহলে এই যে পাশে লিখছি, সুতরাং x ইকুয়াল 3 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে আমরা লঘিষ্ঠ মানটা বের করছি, সুতরাং লঘিষ্ঠ মান সমান f অফ 3 বসাবো, 3টা কোন জায়গায় বসাবো, যে ফাংশন দেওয়া আছে সেই জায়গায়। তাহলে x এর জায়গায় 3 বসালে x কিউব মাইনাস 6 ইনটু 3 এর উপরে স্কয়ার প্লাসের 9 ইনটু 3 আর হচ্ছে প্লাসের 5। তাহলে এটার ভ্যালুটা কত আসবে, এটা হবে 27 মাইনাস 3 3 9 6 9 54 প্লাসের 3 9 27 প্লাসের 5। তাহলে এই যে 27 54 আর 57 চলে যায়, থাকে কিন্তু 5। এটি হচ্ছে এই অঙ্কের সমাধান, অর্থাৎ এই ফাংশনের লঘিষ্ঠ মান। তাহলে আমরা एग्जांपल 21 সলভ করলাম এবং এই एग्जांपलটা কিন্তু 2010 সালে এসেছিল। তো এই হচ্ছে एग्जांपल 21। আশা করছি আপনারা এই एग्जांपलটি বুঝতে পেরেছেন, না বুঝতে পারার আসলে কোনো কারণ নেই। আমি আবারো এক ঝলক একটু বলে নিচ্ছি। যদি কোনো ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান বলা হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম f প্রাইম অফ x নির্ণয় করতে হবে, তারপর f ডাবল প্রাইম অফ x নির্ণয় করতে হবে। গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হতে পারে f প্রাইম অফ x ইকুয়াল 0। এখানে f প্রাইম অফ x এর যেটা আছে ফাংশনটা, সেটা বসাইলে আমরা x এর বিন্দুগুলো পাবো, যে বিন্দুগুলো পাবো এগুলো হচ্ছে সন্ধি বিন্দু। এখন x ইকুয়াল 1 আর 3 পেয়েছি, তাহলে 1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x কত আসে সেটা দেখব। যদি সেটা 0 থেকে ছোট আসে তার মানে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। তখন আমরা এই x ইকুয়াল 1টা এই মূল ফাংশনে বসায় দেব, বসায় যে আনসারটা হবে সেটা হচ্ছে গরিষ্ঠ মান। তারপর যে বিন্দুটা আছে 3, x ইকুয়াল 3, এই বিন্দুতে f ডাবল প্রাইম অফ x এটার যে মানটা আসবে সেটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে ওই ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। তারপর আমরা লঘিষ্ঠ মানটা বের করেছি f অফ 3 ইকুয়াল, এই যে এই মূল ফাংশনে f3 বসিয়েছি x এর পরিবর্তে, তখন যে ভ্যালুটা আসবে এখানে এসেছে 5, সেটা হচ্ছে এই অঙ্কের লঘিষ্ঠ মান। এখন আমরা এই যে এই অঙ্কের মতো আরেকটা গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় এই অঙ্কগুলোর ব্যাপারে। তো এখন एग्जांपल 27 এ জাস্ট ফাংশনটা চেঞ্জ হয়েছে, বাকি যা তা একই থেকেছে, কারণ এখানেও গরিষ্ঠ লঘিষ্ঠ মান বের করতে বলা হয়েছে। তাহলে আমি যে এখানেও এই যে এই মূল ফাংশনটা পরিবর্তন করে দিচ্ছি এবং এইগুলো মুছে নিচ্ছি। তাহলে এটাকে আমরা প্রথমে একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে এটা হবে কি 5x টু দি পাওয়ার 4 হবে, মাইনাস 4 5 হবে 20x কিউব, প্লাস হবে 3 5 15 x স্কয়ার মাইনাসের 1। এটা হবে একবার ডেরিভেটিভ করার পর। যদি আবার ডেরিভেটিভ করি তাহলে হবে 20x কিউব মাইনাস 3 20 60 x স্কয়ার প্লাস 15 দুগুণে 30x আর 1 কে করলে হয়ে যাবে 0। আচ্ছা, এই অঙ্কটাতে আমাদেরকে আরেকবার ডেরিভেটিভ বের করতে হবে, অর্থাৎ তিনবারের মতো অন্তরীকরণ করতে হবে। তাহলে x এর উপর 3টা ড্যাশ হবে, 3টা প্রাইম হবে। এটা ইকুয়াল, এটা কেন প্রয়োজন আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, আপাতত করে নিচ্ছি। এটা হবে 60x স্কয়ার মাইনাস 120x প্লাসের 30। এইটা এই কাজটা শুধু আমরা বেশি করলাম। এখন গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার যে প্রয়োজনীয় শর্ত, সেখান থেকে আমরা পাই f প্রাইম অফ x ইকুয়াল 0 হয়। তাহলে f প্রাইম অফ x যেটা আমরা সেটাই এখানে এই জায়গায় লিখব। f প্রাইম অফ x হলো 5x টু দি পাওয়ার 4, এই যে এইটা, তাহলে এটা একটু মুছে নিচ্ছি, এখানে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, মাইনাসের 1 এইটা। তো এখন আমরা এই পুরোটা থেকে, আচ্ছা এই যে এই 1 কে একবার ডেরিভেটিভ করলে কিন্তু 0 হয়ে যাবে, তার মানে এখানে 1 থাকবে না, একবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু এই 1টা আর থাকবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? এই যে এখানে যে ফাংশনটা দেওয়া ছিল আমি একটু মিস্টেক করে এখানে 1 লিখেছিলাম, কিন্তু এইটাকে একবার ডেরিভেটিভ করলে এই 1 কে ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাবে, তার মানে এই যে এর পর থেকে 1 থাকবেই না, তার মানে এই জায়গাতে থাকবে না। কারণ কি এখানে আমরা f প্রাইম অফ x লিখেছি আর f প্রাইম অফ x কিন্তু এটা।
তো এই পুরো ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 5 কমন নিতে পারি। 5 কমন নিলে এখানে থাকবে কি, আচ্ছা 5 এর সাথে সাথে আমরা x স্কয়ারটাকে কমন নিতে পারি। তার মানে 5x স্কয়ার কমন নিলে এখানে থাকবে x স্কয়ার, মাইনাসের থাকবে 4x আর প্লাসের থাকবে 3। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু কাজ করি তাহলে। 5x স্কয়ার ভিতরে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে x স্কয়ার মাইনাসের 3x মাইনাসের x প্লাসের 3 এটা ইকুয়াল 0। তাহলে 5x স্কয়ার এখানে যে কাজটা করতে হবে, x কমন নিলে x মাইনাস 3, আরেকবার মাইনাসের 1 কমন নিলে এখানে হবে x মাইনাসের 3 ইকুয়াল 0। তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 5x স্কয়ার ইন্টু x মাইনাস 3 আর ইন্টু হবে x মাইনাস 1, এটা ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তাহলে x এর মান কয়টা পাবো, এটা আবার যে আমি এই পাশে লিখে দিচ্ছি। এখানে x মাইনাস 3 এটা হচ্ছে x মাইনাস 1 আর 5x স্কয়ার, এই যে 5x স্কয়ার ইকুয়াল যদি 0 হয় তাহলে কিন্তু আমরা x সমান কত পাই, 0 পাই। ঠিক আছে না, তাহলে x সমান যদি আমরা 0 পাই তাহলে এখানে আমরা x এর সন্ধি বিন্দুগুলো আমি শুধুমাত্র এই যে এই পাশে লিখে রাখছি যে x ইকুয়াল একটা মান হচ্ছে 0 আর x মাইনাস 1 এটার জন্য হবে প্লাসের 1 আর x মাইনাস 3 এটার জন্য হবে প্লাসের 3। এগুলো হচ্ছে x এর মান, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের সন্ধি বিন্দু, এগুলো আমাদের লাগবে। আচ্ছা এখন আমরা দেখব যে x ইকুয়াল 0 বিন্দুতে কি হবে, কারণ কি আমাদের শুরুর বিন্দুটা হচ্ছে 0। তাহলে x ইকুয়াল 0 বিন্দুতে f ডাবল প্রাইম অফ 0 এটা সমান কত হবে। এখন এই যে f ডাবল প্রাইম অফ x যেটা আছে এখানে সব জায়গায় কিন্তু x আছে, তো আমরা যদি x ইকুয়াল 0 এখানে বসিয়ে দিই এটা 0 হয়ে যাবে, x এর জায়গায় 0 বসালে এটা 0 হয়ে যাবে, x এর জায়গায় বসালে এটা 0 হয়ে যাবে। তার মানে এই জায়গায় কিন্তু f ডাবল প্রাইম অফ 0 ইকুয়াল 0 চলে আসে। এই যে 0 চলে আসছে এই কারণে আমাদেরকে আরেকবার টেস্ট করতে হবে। আরেকবার টেস্ট করার জন্য মূলত এই যে এই জায়গায় এই ফাংশনটাকে তৃতীয়বারের মতো ডেরিভেটিভ করতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এইটা শুধু একটু মুছে নিচ্ছি, আমি পুরোটা মুছছি না। তাহলে এটুকু যদি মুছে নেই তাহলে f ডাবল প্রাইম অফ 0 ইকুয়াল এটা হয়ে গেছে। এখন আমরা এই যে f ট্রিপল প্রাইম অফ x এখানে বেরোটা বসাবো। এখানে বেরোটা বসালে কত আসবে দেখেন, f ডাবল প্রাইম অফ x এই জায়গায় আমরা x এর বেরোটা যদি 0 বসাই, যে এখানে কিন্তু x এর মানটা হবে কত, 0। কারণ আমরা কোন বিন্দু নিয়ে কাজ করতেছি, এই প্রথম বিন্দু নিয়ে কাজ করতেছি, 0 বিন্দু নিয়ে। তো এখানে x এর জায়গায় 0 বসালে এটা 0 হয়ে যাবে, এখানে 0 বসালে 0 হয়ে যাবে, থাকবে কত 30। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি 30। f ট্রিপল প্রাইম অফ 0 ইকুয়াল কত আসছে 30। কিন্তু এটা সম্ভব না। কেন সম্ভব না একটু খেয়াল করেন, কোনো কিছুকে যদি দুইবার ডেরিভেটিভ করলে 0 আসে তাহলে তৃতীয়বার আবার ডেরিভেটিভ করলে সেটা কি কখনো 30 হওয়ার সম্ভাবনা আছে, কখনো না। আমি একটু ভেঙে বলছি আপনাদেরকে। ধরেন এই যে dd x অফ সামথিং এটা ইকুয়াল 0 আসছে। এখন আমরা যদি এইটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, 0 কে যদি আবার ডেরিভেটিভ করি, সেটা তো কখনোই 30 হওয়া সম্ভব না, কোশ্চেন কালেও না। যেটার দ্বিতীয়বারের ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ 0, এটা তৃতীয় ডেরিভেটিভ কখনো 30 হতে পারে না। যার কারণে আমরা এই যে এই ইকুয়ালটাকে কেটে দেব, এটা সম্ভব না। যেহেতু সম্ভব না তার মানে এই বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নেই, এটা সম্ভব না। তো এই জায়গায় লিখছি সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান নেই। এই তো হয়ে গেল। এখন আমরা পরবর্তীর জন্য কাজ করব। তাহলে এটাকে মুছে নিচ্ছি। তো পরের যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হলো x ইকুয়াল 1। তাহলে আমরা এখন x ইকুয়াল 1 এর জন্য দেখব। x ইকুয়াল 1 এই বিন্দুতে f ডাবল প্রাইম অফ x সমান কত আসে। তাহলে f ডাবল প্রাইম অফ x এটা ছিল, এই জায়গায় আমরা 1 বসাবো। তাহলে যদি 1 বসাই, এই যে এইটাতে x এর জায়গায় 1 বসালে এই প্রথমটা 20 আসবে, পরেরটা 60 থাকবে আর পরেরটা প্লাসে 30 আসবে। তাহলে 30 আর 20 50, 50 থেকে 60 চলে গেলে কিন্তু মাইনাসের 10 থাকে। আর মাইনাসের 10 যে থাকে যে এই জায়গায় f ডাবল প্রাইম অফ x এর যে মাইনাসের 10 থাকে, এই মাইনাসের 10 অবশ্যই 0 থেকে ছোট। তার মানে x ইকুয়াল 1 বিন্দু যদি আমরা f ডাবল প্রাইম অফ x এ বসাই, সেই জায়গায় आंसर আসে মাইনাসের 10 আর মাইনাসের 10 অবশ্যই 0 থেকে ছোট। যেহেতু f ডাবল প্রাইম অফ x 0 থেকে ছোট হয়ে গিয়েছে, সুতরাং এখানে এটা লঘিষ্ঠ গরিষ্ঠ মান থাকবে, বড় মান থাকবে। তো সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে তাহলে গরিষ্ঠ মানটা কত এটা এখন বের করে নিচ্ছি যে এই পাশে। সুতরাং গরিষ্ঠ মান বের করার জন্য আমরা x ইকুয়াল এই যে 1 এই বিন্দুটা কোথায় বসাবো, মেইন ফাংশনে বসাবো। যদি মেইন ফাংশনে বসাই
তাহলে সুতরাং গরিষ্ঠ মান সমান এই যে x এর পাওয়ার 5 মানে এটা 1ই হবে, তারপর মাইনাস 5 এর পরে x এর পাওয়ার 1 নিয়ে আমরা যাই দিই না কেন এটা মাইনাসের 5ই হবে, তারপর আবার প্লাসের 5 হবে, এরপর আছে মাইনাসের 1, এটা কত হবে প্লাসের 1 মাইনাসের 1 কাটা, এইটা আর এটা কাটা, এটা কাটা, তার মানে এখানে 0 থাকতেছে। এই যে আমরা 0 পাইলাম x = 1 বিন্দুতে 0 পাইলাম, এটা হচ্ছে এটা গরিষ্ঠ মান, তার মানে এটা গরিষ্ঠ মান হচ্ছে 0, তার মানে লঘিষ্ঠ মান অবশ্যই এর চেয়ে কম হইতে হবে। দেখি আমরা কি হয়। এখন আমরা x = 3 বিন্দুর জন্য টেস্ট করব। তাহলে x = 3 বিন্দুতে f'(x) এটা কি হবে দেখি। তাহলে আমরা এখন x এর জায়গায় কত বসাবো 3 বসাবো। তাহলে এই জায়গায় যদি x এর জায়গায় 3 বসাই আনসারটা কত আসবে, এই যে আছে 20 এর সাথে 3 এর উপরে কিউব মানে এটা হয়ে যাবে কত 27, তারপর হচ্ছে মাইনাসের 60 ইনটু হয়ে যাবে 3 এর উপরে স্কয়ার মানে 9, তারপর হচ্ছে প্লাসের 3 এর সাথে 30 এর সাথে x আছে, তার মানে 3 গুণ দিলে 3 30 90, এটা হয়ে যাবে কত 90। আচ্ছা এখন 27 দুগুণে 54 শূন্য হবে, মাইনাস এই দুইটা গুণ হবে আর যে এই দুইটা গুণ 6 9 54, 54 আর 0 প্লাসের 90, তাহলে f'(x) সমান কত আসছে, এটা চলে যাবে সমান থাকবে 90, ঠিক আছে। তাহলে f'(90) আসছে, আর 90 তো অবশ্যই 0 থেকে বড়, তার মানে এইটা যে চিহ্ন আছে সেই চিহ্নটা থাকবে, এই যে এই চিহ্নটা থাকবে, কারণ কি x = 3 f'(x) বিন্দুতে 90 আসে আর 90 অবশ্যই 0 থেকে বড়, সুতরাং x = 3 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে, 0 থেকে বড় হইলে সেটা লঘিষ্ঠ মান হয়। তাহলে এখন আমরা লঘিষ্ঠ মানটা বের করি, এটা আমাদেরকে একটু মুছে নিতে হবে কারণ এটা একটু চেঞ্জ হবে। তাহলে লঘিষ্ঠ মানটা কত আসবে সেটা বের করার জন্য আমাদেরকে আসলে যে ফাংশনটা অঙ্কে দেওয়া থাকে মূল যে ফাংশন সেই ফাংশনে আমাদেরকে মানগুলো বসাইতে হবে। তাহলে যে 1 নং এ বসাবো, তাহলে 3 বিন্দু 3 এর উপরে পাওয়ার হবে কত 5, আচ্ছা মাইনাস 5 ইনটু x, তাহলে 3 এর উপরে পাওয়ার হবে 4 প্লাস 5 ইনটু 3 এর উপরে পাওয়ার হবে 3, তারপর হচ্ছে মাইনাসের 1। এখন দেখি কত আসে, ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না যার কারণে আমি যে ছোট্ট ফোনেই হিসাব নিকাশটা করতেছি। 3 এর উপরে পাওয়ার যদি 5 বসানো হয় তাহলে সেটার आंसर আসে 243, আচ্ছা মাইনাস 3 এর উপরে যদি পাওয়ার 4 হয় সেক্ষেত্রে হয় 81, আচ্ছা আর 81 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 5 ইনটু 81 সমান আসে 405, প্লাস 3 এর উপরে পাওয়ার কিউব মানে 27, আর 27 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আসবে 135 মাইনাসের 1, তাহলে দেখি সমান কত আসে। এখন প্লাসের যেগুলো আছে এগুলো একটু যোগ করে দিচ্ছি, 135 প্লাসের আর হচ্ছে 243, তাহলে প্লাসের 243 সমান যা আসছে এখান থেকে যে 405 আর 1 মানে 406 বিয়োগ করতে হবে, মানে হচ্ছে 406 সমান হচ্ছে মাইনাসের 28, 28 থাকে, এই যে মাইনাসের 28 আসছে, এটাই হচ্ছে এই ফাংশনের লঘিষ্ঠ মান। তাহলে এটা হচ্ছে আরেকটা आंसर। তাহলে আমাদের গরিষ্ঠ মান আসছে 0, যেহেতু গরিষ্ঠ মান মানে বড় মানটাই 0, তাহলে লঘিষ্ঠ মান অর্থাৎ ছোট মানটা আরো ছোট হবে, সেটা হচ্ছে -28। তো এই ছিল एग्जांपल 27, এবং এই অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেজর পরীক্ষায় 2012 এবং 2018 তে এসেছে, 2012 তে এসেছে, 2018 তে এসেছে এবং নন মেজরও একাধিকবার এসেছে। সুতরাং এই অঙ্কটা আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন তার আগের বছর যদি এই एग्जांपलটি না এসে থাকে আপনি অবশ্যই এটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করবেন, ঠিক আছে। তাহলে এই ছিল ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের অঙ্ক। ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের আরো যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা সলভ করে নেবেন। যেহেতু আমি দুইটা एग्जांपल বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি সুতরাং এখানে না বুঝতে পারার আর কোনো ব্যাপার থাকার কথা না, ঠিক আছে। তো এখন আমরা ইনফ্লেকশন পয়েন্ট বা ইনফ্লেকশন বিন্দু অর্থাৎ কনকেভ আপ এবং কনকেভ ডাউন যে অঙ্কগুলো আছে সেখান থেকে আরো দুইটা অঙ্ক আমি আপনাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আজকের ক্লাসটি শেষ হবে। ধৈর্য ধরে দেখতে থাকুন, এই একটি ভিডিওতেই এই পুরো চ্যাপ্টারের সবগুলো एग्जांपल আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে নিশ্চিত পরীক্ষায় দুই একটা অঙ্ক আসবে। তাহলে আমরা দুইটা নিয়মের অঙ্ক করা শেষ করলাম, অর্থাৎ ব্যবধিতে ফাংশনের মান হ্রাস বৃদ্ধি, আরটা হলো কোনো ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান। এই দুইটা নিয়মে আমরা অঙ্ক করা শিখে গিয়েছি। এখন সবশেষ যে অঙ্ক সেটা হচ্ছে ফাংশনের ইনফ্লেকশন বিন্দু অথবা কনকেভ আপ এবং কনকেভ ডাউন, এই নিয়মের যে অঙ্কটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এই যে অঙ্কটা एग्जांपल 23 এটা কিন্তু 2016 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে, সুতরাং এই অঙ্কটা কিন্তু মোটামুটি বেশ ইম্পর্টেন্ট আছে, একটু গুরুত্ব দিয়ে করতে হবে যদি আপনাদের আগের বছর না এসে থাকে। তো
তো এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটাকে বলা হয়েছে যে এই ফাংশনটির x ইকুয়াল হাফ বিন্দুতে গরিষ্ঠ মান আছে আর x ইকুয়াল 1 বিন্দুতে লঘিষ্ঠ মান আছে। এই যে এই দুইটা বিন্দুতে গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান আছে, এটা আমাদেরকে দেখাইতে হবে। আর সবশেষে দেখাইতে বলছে যে x ইকুয়াল 3/2 বিন্দুটি ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। আচ্ছা, তাহলে ইনফ্লেকশন বিন্দু কি এটা একটু বুঝতে হবে। তার আগে আমরা গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানটা বের করে নিই, তারপরে ইনফ্লেকশন বিন্দুটি বুঝিয়ে এই অঙ্কটি আমি সমাপ্ত করব। তাহলে শুরুতে লিখছি প্রদত্ত ফাংশন f of x ইকুয়াল 4x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 6x। এটা তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হয়, f প্রাইম অফ x নির্ণয় করতে হয়। তাহলে এটা হবে 12x স্কোয়ার মাইনাস 18x আর প্লাসের হচ্ছে 6। আবার এটাকে আমরা ডাবল প্রাইমও বের করে নিব, কারণ লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বের করতে গেলে ডাবল প্রাইমটাও লাগে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে 24x মাইনাসের হয়ে যাবে 18 আর এটা হয়ে যাবে 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে যে f প্রাইম অফ x ইকুয়াল 0। তাহলে আমি এই পুরো কথাটা বাংলায় না লিখে আমরা লিখছি এখানে যে শর্ত মতে f প্রাইম অফ x ইকুয়াল 0। আচ্ছা, তাহলে f প্রাইম অফ x হচ্ছে 12x স্কোয়ার মাইনাসের 18x প্লাসের 6 ইকুয়াল 0। এখান থেকে আমরা এই 6 কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাসের 1 ইকুয়াল 0। 6 কে ওই পাশে পাঠিয়ে দিলে এই 6 আর থাকবে না। তাহলে এখান থেকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য 2x স্কোয়ার মাইনাসের 2x আর মাইনাসের x প্লাসের 1 ইকুয়াল 0। এখান থেকে যদি x কমন নিই তাহলে থাকবে কি 2x মাইনাসের 2x কমন নিলে এখানে থাকবে x মাইনাসের 1। এখান থেকে মাইনাসের 1 কমন নিলে x মাইনাসের 1 ইকুয়াল 0। তাহলে আমরা পাইলাম 2x মাইনাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং 2x মাইনাস 1 ইকুয়াল যেহেতু 0, তাহলে 2x ইকুয়াল প্লাসের 1। সুতরাং x সমান হলো কত, 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের একটা বিন্দু x মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল কত, প্লাসের 1। তাহলে আমরা দুটো বিন্দু পেয়েছি। তারা যে দুটো বিন্দু দিয়েছে আমরা তাই কিন্তু পেয়েছি। একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে কত, 1। তাহলে এখানে লিখছি আমি দুটো বিন্দু একসাথে। সুতরাং x ইকুয়াল একটা হচ্ছে কত, হাফ আর একটা হচ্ছে 1। এখন তারা বলেছে যে এই হাফ বিন্দুতে গরিষ্ঠ মান বিদ্যমান। তাহলে এটা আমাদেরকে একটু সলভ করতে হবে। আমি এই পাশে করে দিচ্ছি। x ইকুয়াল হাফ বিন্দুতে গরিষ্ঠ মান থাকবে। এখন গরিষ্ঠ মান থাকার শর্ত কি? গরিষ্ঠ মান থাকবে তখনই যদি f ডাবল প্রাইম অফ x 0 থেকে ছোট হয়। যদি f ডাবল প্রাইম অফ x এর মান 0 থেকে ছোট হয় তাহলে গরিষ্ঠ মান থাকবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে x ইকুয়াল হাফ বিন্দুতে f ডাবল প্রাইম অফ x ইকুয়াল কত হবে। আচ্ছা, f ডাবল প্রাইম অফ x, এই x এর জায়গায় আমরা এখন কত বসাবো, হাফ বসাবো। তাহলে হাফ বসালে কত আসে আমরা দেখি। এখানে আছে 24 ইনটু x এর পরিবর্তে বসাবো হাফ মাইনাসের 18 সমান কত আসবে, 2 দিয়ে আমরা এটাকে কাটলে 12 হবে। আর তাহলে এখানে থাকবে 12 থেকে মাইনাসের 18 চলে গেলে থাকবে কত, মাইনাসের 6। এই যে মাইনাসের 6 আমরা পাইলাম f প্রাইম f ডাবল প্রাইমের জন্য। এই মাইনাসের 6 তো অবশ্যই 0 থেকে ছোট, যেহেতু এটা 0 থেকে ছোট সুতরাং এখানে কি হবে, গরিষ্ঠ মান থাকবে আমরা জানি। তো এটা আমি লিখছি, সুতরাং x ইকুয়াল হাফ বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান থাকবে। এখন ফাংশনের গরিষ্ঠ মান কত সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়নি। লঘিষ্ঠ মান কত তাও বলা হয়নি, শুধু বলা হয়েছে যে x ইকুয়াল এত বিন্দুতে গরিষ্ঠ মান আছে আর x ইকুয়াল 1 বিন্দুতে লঘিষ্ঠ মান আছে, এটা দেখাও। তাহলে আমরা একটা দেখিয়েছি। এখন আবার যে x ইকুয়াল 1 বিন্দুতে f ডাবল প্রাইম অফ 1 ইকুয়াল কত আসবে আমরা বসাই 24, x এর পরিবর্তে 1 বসালে এটাই হবে মাইনাসের 18 ইকুয়াল থাকবে কত, প্লাসের 6। এই প্লাসের 6 অবশ্যই 0 থেকে বড়, যেহেতু 0 থেকে f ডাবল প্রাইম অফ x এর মান বড় সুতরাং ওই জায়গায় লঘিষ্ঠ মান থাকবে। সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান থাকবে। এই তো, তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গিয়েছে। এখন x ইকুয়াল 3/4 বিন্দুটি ফাংশনের ইনফ্লেকশন বিন্দু, এটা আমাদেরকে দেখাইতে বলা হয়েছে। তাহলে ইনফ্লেকশন বিন্দু কি, এই ব্যাপারটা বুঝতে হবে। দেখুন একটু আপনারা, আমি যদি এরকম একটা কোনো কিছু আঁকি, এটাকে বলা হচ্ছে কনকেভ ডাউন। কনকেভ ডাউন কারণ কি, এর ডানের মান কিন্তু হ্রাস পাচ্ছে।
ডানের মানগুলো কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তাহলে এটা হচ্ছে কনকেভ ডাউন। আর যদি আমি এরকম একটা আঁকি, তাহলে কিন্তু এর ডালের মান কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কনকেভ আপ, এটা হচ্ছে কনকেভ ডাউন। কারণ কি, এই জায়গায় ডালের মান হ্রাস পাচ্ছে আর এই জায়গাতে ডালের মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বৃদ্ধি পাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে কনকেভ আপ। এখন আমি যদি এই সবটাকে সম্মিলিতভাবে একটা বিষয় এরকম ভাবে আঁকি, এরকম আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এইটা এখানে কি হচ্ছে, কনকেভ আপ হচ্ছে, এখানে কনকেভ আপ হচ্ছে, আর এখানে কি হচ্ছে, কনকেভ ডাউন হচ্ছে, এই যে কনকেভ ডাউন হচ্ছে। তাহলে যে এখান থেকে আপ হচ্ছে আর এখান থেকে ডাউন হচ্ছে, এই যে বিন্দুটা কনকেভ আপ এবং কনকেভ ডাউন, এই দুই বিন্দুর মাঝামাঝি যে বিন্দু সেটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন বিন্দু। মানে যেখান থেকে কনকেভ আপ হচ্ছে, আপ হওয়ার পর যেখান থেকে ডাউন হয়ে যাচ্ছে, এই যে মাঝখানের বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে কি ইনফ্লেকশন পয়েন্ট বা ইনফ্লেকশন বিন্দু। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা ইনফ্লেকশন বিন্দুটা দেখব যে 3/4 এটা এই ফাংশনের ক্ষেত্রে ইনফ্লেকশন বিন্দু কিনা। তাহলে আমি এটা একটু মুছে নিচ্ছি। তো আমরা এখানে দেখেছিলাম যে ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান থাকার শর্ত হচ্ছে f প্রাইম অফ x। আবার ওই উপপাদ্যে কিন্তু মানে এই অধ্যায়ের শুরুর দিকে কিছু আলোচনা আছে যেখানে বলা হয়েছে যে ফাংশনের ইনফ্লেকশন বিন্দু বিদ্যমান থাকার শর্ত হচ্ছে f ডাবল প্রাইম অফ x ইকুয়াল 0 হবে। গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত f প্রাইম অফ x ইকুয়াল 0, ইনফ্লেকশন বিন্দু বিদ্যমান থাকার শর্ত হচ্ছে f ডাবল প্রাইম অফ x ইকুয়াল 0 হবে। তাহলে এখানে আমি লিখছি, আবার ফাংশনটির ইনফ্লেকশন বিন্দু f ডাবল প্রাইম অফ x ইকুয়াল কি হয়, 0 হয়, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব f ডাবল প্রাইম অফ x এটা কত আসে। তো f ডাবল প্রাইম অফ x ছিল 24x, এই যে 24x মাইনাস এর 18 ইকুয়াল কত, 0। তাহলে এখান থেকে x এর মান কত আসে আমরা দেখি। তাহলে 24x ইকুয়াল হয়ে যাবে প্লাসের 18, তাহলে x ইকুয়াল হয়ে যাবে 18 ডিভাইডেড বাই 24। যদি কাটাকাটি করা হয় তাহলে x ইকুয়াল থাকবে কত, 3 ডিভাইডেড বাই 4, মানে 6 দিয়ে এটাকে আমরা কাটলাম, 3/4 আসলো। তো এখানে আমরা ফাংশনটির ইনফ্লেকশন বিন্দুতে f ডাবল প্রাইম অফ x ইকুয়াল 0, তারপর এটা ক্যালকুলেশন করে x ইকুয়াল 3/4 পেয়েছি। এখন আমরা আরেকটু কাজ করব। তো এখন f ডাবল প্রাইম অফ x এ আমরা 3/4 বসানোর পর সে মানটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় তাহলে কনকেভ আপ হবে, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে কনকেভ ডাউন হবে, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা এখন করি। x লেস দেন 3/4 ব্যবধিতে f ডাবল প্রাইম অফ x এটা 0 থেকে যদি বড় হয় তাহলে কনকেভ আপ হবে। দেখি কত আসে। তো f x টা কত, x টা হচ্ছে এই যে 3/4 এর থেকে ছোট। তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, 3 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে 3/4 মানটা আসে হচ্ছে 0.75। তো আমরা বলেছি যে 0.75 এর চেয়ে x টা কত ছোট, তাহলে আমি এই x এর মানটা কথা কথা 0 নিলাম। যদি 0 নেই তাহলে এখানে 0 বসালে কত হবে, এখানে 0 বসাইলে এই 24 এর সাথে x 0 হলে কিন্তু এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে একটু কাজটা করি দেখাই দিচ্ছি যে এইটা ইকুয়াল, আমরা 3/4 এর চেয়ে ছোট একটা মান নিব, 3/4 এর চেয়ে ছোট একটা মান হচ্ছে 0। তাহলে f ডাবল প্রাইম অফ x আমরা 0 বসাচ্ছি। তো যদি 0 বসাই তাহলে 24 ইনটু 0 মাইনাস হচ্ছে 18 ইকুয়াল আসলো কত, মাইনাসের 18। এই যে মাইনাসের 18 আসছে এটা কিন্তু 0 থেকে ছোট, যেহেতু 0 থেকে ছোট তার মানে এটা হচ্ছে কনকেভ ডাউন। তাহলে এখানে লিখতে পারি সুতরাং x লেস দেন 3/4 ব্যবধিতে ফাংশনটি কনকেভ ডাউন। এখন আমরা x গ্রেটার দেন x 3/4 এটা একটু চিন্তা করব। তাহলে 3/4 মানে কিন্তু 0.75, তাহলে আমরা এখন এর চেয়ে বড় মান নিব। তাহলে এর চেয়ে বড় মান তো আমরা 1 নিতে পারি, তাহলে যে 1 নেই, যদি 1 নেই এত ব্যবধিতে f ডাবল প্রাইম অফ x সমান কত হবে দেখি। আমরা 1 নিচ্ছি, যদি 1 নেই তাহলে 24 এর সাথে 1 গুণ করলে 24ই হবে, আর মাইনাস হবে 18, থাকবে কত, প্লাসের 6 থাকবে। আর প্লাসের 6 অবশ্যই কি 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় এই ব্যবধিতে সুতরাং x গ্রেটার দেন 3/4 এই ব্যবধিতে ফাংশনটি কনকেভ আপ হবে। এখন একটা জিনিস একটু বোঝার আছে, সেটা একটু বোঝেন যে এর চেয়ে ছোট মানের ক্ষেত্রে কনকেভ ডাউন হয় আর এর চেয়ে বড় ক্ষেত্রে কনকেভ আপ হয়। তার মানে সে কোথায় আছে, আবার বলতেছি যে এর চেয়ে ছোট মানের ক্ষেত্রে কনকেভ ডাউন হয় আর 3/4 এর চেয়ে বড় মানের ক্ষেত্রে কনকেভ আপ হয়। তাহলে 3/4 কোথায় আছে, ঠিক মাঝখানে আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি 3/4 নেই,
যখন এরকম নিচ্ছি কনকেভ যখন ডাউন তখন হচ্ছে 3/4 এর চেয়ে ছোট, আর যখন কনকেভ আপ তখন 3/4 এর চেয়ে বড়। তার মানে 3/4টা কিন্তু ঠিক মাঝামাঝিতে আছে, ঠিক আছে? 3/4 কোথায়? মাঝামাঝিতে আছে, যে এই জায়গায় আছে। কনকেভ যখন ডাউন হচ্ছে তখন 3/4 এর চেয়ে ছোট, আর কনকেভ যখন আপ হচ্ছে তখন 3/4 এর চেয়ে বড়। তার মানে 3/4টা আছে এই মাঝামাঝিতে। যেহেতু সে মাঝামাঝিতে আছে মানে কনকেভ আপ আর কনকেভ ডাউনের মধ্যবিন্দু সে, সুতরাং সে হচ্ছে ইনফ্লেকশন বিন্দু। কারণ ইনফ্লেকশন বিন্দুর সংজ্ঞা এটা যে কনকেভ আপ এবং কনকেভ ডাউন এই দুই বিন্দুর যে মধ্যবর্তী বিন্দু সেটা হচ্ছে ইনফ্লেকশন বিন্দু, ঠিক আছে? এই জন্য সবশেষে লিখে দিচ্ছি, সুতরাং x ইকুয়াল 3/4 বিন্দুটি প্রদত্ত ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। তো এই ছিল আজকের এই এক্সাম্পলটা, এবং এই এক্সাম্পলের মধ্য দিয়ে আজকের ক্লাসটি আমি শেষ করছি। যে তিনটি নিয়মের অঙ্ক এই চ্যাপ্টারটাতে ছিল, সবগুলো এক্সাম্পল আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। ইতিমধ্যে ক্লাসটি অনেক লম্বা হয়ে গিয়েছে, যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তারা অবশ্যই কিছু বুঝতে পেরেছেন বলে আমার বিশ্বাস। আমি নিজেও একজন ছাত্র এবং আমি মনে করি আমি খুব বেশি ভালো বুঝাইতে পারি না, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি। আর এতটুকুতে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমি আমার পরিশ্রমটাকে সার্থক মনে করছি। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো পরবর্তী ভিডিওতে আমি আবারও একটি ভিডিওতে সম্পূর্ণ একটি অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।